আসসালামু আলাইকুম। যারা লাইভে আছেন একটু কাইন্ডলি জানাবেন যে কথা শুনতে পাচ্ছেন কিনা, দেখা যাচ্ছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফিফ হাসান, আসমা খাতুন লিখছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আহ যারা আছো একটু আমাকে একটু জানাও কষ্ট করে যে কথা শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা, শুরু করি তাহলে। আচ্ছা, আজকে আমাদের ডিজিটাল প্রযুক্তি দ্বিতীয় ক্লাস, 2 নম্বর লেকচার। তো আজকে হচ্ছে আমরা পড়বো উম প্রথম চ্যাপ্টারের দুইটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, মূলত যুক্তিতর্কের নিরপেক্ষতা যাচাই আর তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে। আহ আর তোমরা গত এক সপ্তাহ ধরে ক্লাস করতেছো। আহ, এক সপ্তাহ আর গতকালকে প্রায় 8 দিন ক্লাস করতেছো। উম, তো তোমাদের কেমন লাগতেছে ক্লাসগুলো? তোমরা পরীক্ষা দিচ্ছ কিনা, বা পরীক্ষা দিতে পারতেছো কিনা, বা লেকচার শিট গুলো পাচ্ছ কিনা, বা পড়তেছো কিনা, এগুলো একটু আমাকে জানাইতে পারো। যদি তোমাদের এরকম কোনো সমস্যা হয়, আমি ক্লাস শেষে যদি এরকম পরীক্ষা দিতে না পারো বা লেকচার শিট না পাও, এগুলা বা কোথায় আছে, কিভাবে আছে, কিভাবে পাওয়া যেতে পারে, এগুলা নিয়ে আমি যদি সময় থাকে তাহলে আমি দেখাই দেবো। আর যদি না পারি আজকে, তাহলে তোমাদেরকে একটা ভিডিও আমি চেষ্টা করব রেকর্ডিং করে তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য। তো আর একটা জিনিস আমি যেটা দেখলাম, তোমরা পরীক্ষা মনে হয় দাও না। ক্লাস করো মোটামুটি, কিন্তু পরীক্ষা মনে হয় দিচ্ছ না। পরীক্ষা নাই সেজন্য দিচ্ছ না, নাকি পড়া বুঝতেছো না সেজন্য পরীক্ষা দিচ্ছ না? এটা একটু জানাইতে পারো কমেন্ট করে। আহ আর কামরুন নাহার আছে স্ক্রিন টিচার হিসাবে। তোমাদের আজকে পড়ানোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদেরকে উত্তর দেওয়ার, সলভ করার। আমি হয়তো কমেন্ট গুলো যদি দেখতে পারি, আর যদি না পারি তাহলে কামরুন নাহার অ্যান্সার গুলো দিয়ে দেবে। আচ্ছা, তো আমরা আজকে আহ মূল ক্লাসে চলে যাই। যুক্তিতর্কে নিরপেক্ষতা যাচাই। তো প্রথমেই আমাদেরকে যুক্তিতর্কটা কি আর নিরপেক্ষতা কি, এই জিনিসটা আমাদেরকে আসলে জানতে হবে। তো যুক্তিতর্ক কি, আমরা যেটা জানি যে বদানুবাদ, মানে একজনের সাথে আরেকজনের সাথে আমরা কথা বলি, একটা আহ আলাপ আলোচনা। একজনা তোমার ফ্রেন্ড তোমার সাথে আহ সে সারাদিন কি কি করলো সেটা শেয়ার করতেছে, তুমি আজকে স্কুলে গিয়ে কি কি করলা সেটা শেয়ার করতেছো। এটা নর্মাল কনভারসেশন। আর বিতর্ক যখন তুমি যখন তোমাদের দুইজনের মধ্যে কোন একটা এক্সাক্ট পয়েন্ট যখন তোমাদের মধ্যে ম্যাচ না করে, তখন তুমি কি করো, সেটার পক্ষে অনেক কিছু বলো। আর তোমার ফ্রেন্ড বা যার সাথে তুমি সেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছো, সেও তার পক্ষে অনেকগুলো কথা বলে বা অনেকগুলো পয়েন্ট উপস্থাপন করে। কেন উপস্থাপন করে? কারণ সে মনে করতেছে যে আমি যেটা বলতেছি, ধরো একটা টপিক, সেটা হতে পারে যে আহ বর্তমানে বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে এখন। আর তুমি মনে করতেছো যে বর্তমানে বজ্রপাতে অনেক মানুষ মারা যাচ্ছে, কিন্তু তোমার ফ্রেন্ড মনে করতেছে না, বর্তমানে যেই পরিমাণ বজ্রপাতে মানুষ মারা যায়, অতীতে তার থেকে বেশি মানুষ মারা যেত। এখন এই দুইটা নিয়ে তুমি তোমার পক্ষে বলতে পারো যে আহ
আগে অনেক তাল গাছ ছিল, তারপরে হচ্ছে বড় বড় গাছ ছিল, যার কারণে সেগুলো হচ্ছে তো আমাদেরকে যখন বজ্রপাত হইতো তখন সেগুলো আমাদেরকে রক্ষা করতো। আর তোমার ফ্রেন্ড যেটা বলতে পারে যে এখন প্রযুক্তির অনেক উন্নয়ন ঘটছে, যার কারণে আমরা আগে থেকেই আবহাওয়া অধিদপ্তর বলে দিতে পারে যে আজকের দিনে অমুক সময়ে আহ আহ, ঝড় হইতে পারে, বৃষ্টি হইতে পারে বা বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যার কারণে সেটা মেনে আমরা আহ সেটা যদি আমরা মানি তাহলে, বা আমরা সেটা মানতেছি দেখে এখন আমাদেরকে এই বজ্রপাতের যে মানুষের মৃত্যুর হারটা সেটা আগের থেকে কম। এরকম পক্ষে বিপক্ষে অনেক কিছু তোমরা বলতে পারো। এখন এটা হচ্ছে যুক্তি। কিভাবে যুক্তি? যে হ্যাঁ, আগে একটা সময় যখন অনেক গাছপালা ছিল, অনেক তাল গাছ ছিল, তখন হচ্ছে সে তাল গাছগুলো আমাদেরকে বজ্রপাত থেকে রক্ষা করতো। এটা একটা ফ্যাক্ট। তোমরা হয়তো ইংলিশে পড়ছো ফ্যাক্ট আর অপিনিয়ন। তো এই ফ্যাক্ট কি জিনিস যে তোমরা তো সেটা জানো যে এটা হচ্ছে একটা সত্য, যে না হ্যাঁ অবশ্যই তাল গাছ বা বড় বড় গাছগুলো আমাদেরকে বজ্রপাত থেকে রক্ষা করতো। আবার তোমার ফ্রেন্ড যেটা বলতেছে যে না, বর্তমানে প্রযুক্তির উন্নয়নের কারণে হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে আগে থেকেই পূর্বাভাস দিয়ে দিচ্ছে, যেটা মানার কারণে এখন বর্তমানে হচ্ছে তোমার এই মৃত্যুর সংখ্যাটা কম। দুইটাই সত্য, কিন্তু এরকম বদানুবাদ বা এরকম কথাবার্তা যখন আর্গুমেন্ট যখন চলতে থাকে, তখন শেষমেশ দেখা যায় যে কারো একজনের পক্ষে যুক্তি বেশি হয়ে যায়, কারো একজনের বিপক্ষে যুক্তি বেশি হয়ে যায়। এটা হচ্ছে এক ধরনের যুক্তিতর্ক। আর নিরপেক্ষতা জিনিসটা কি? নিরপেক্ষতা হচ্ছে আহ যখন তুমি আহ গায়ের জোরে কথা না বলে, বা নিজের পেশি শক্তিকে কাজে না লাগিয়ে, বা নিজের ভয়েসকে অনেক উচ্চ স্বরে কোনো কথাবার্তা না বলে, যখন তুমি সেটা এক্সপ্লেইন করো যুক্তির মাধ্যমে, যেখানে বাস্তবসম্মত কথাবার্তাগুলো থাকে, এবং সেটাকে যখন তুমি হচ্ছে কি করো বস্তুনিষ্ঠভাবে বিচার করো, তখন সেটা হচ্ছে একটা নিরপেক্ষ অবস্থান বা একটা নিরপেক্ষতা। যেমন এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে, এটা তোমাদের বইয়ের সংজ্ঞাই। নিরপেক্ষতা বলতে কোনো একটি নির্দিষ্ট বিষয়ে কোনো পক্ষপাত দৃষ্টিভঙ্গি না রেখে, আবেগের উপর নির্ভর না করে তোমার হচ্ছে বস্তুনিষ্ঠভাবে বিচার করা বা সিদ্ধান্ত নেওয়াকে বোঝায়। অর্থাৎ আমরা এতক্ষণ যেটা বললাম যে তুমি যখন যুক্তি দিয়ে, যখন তুমি উদাহরণ দিয়ে, যখন তুমি পরিসংখ্যান দিয়ে তুমি যখন কথাগুলো বলতেছো, এবং তুমি যে কথাগুলো বলতেছো তার একটা ভ্যালিড রিজন আছে, তার একটা ভ্যালিড ডকুমেন্টস আছে, তুমি সেটার প্রেক্ষিতে যখন তুমি বলতেছো, তখন সেটা হচ্ছে একটা নিরপেক্ষ বিচার। আর যখন তুমি আহ গায়ের জোরে বলতেছো না, মানে অনেক সময় হয় না যে আমরা হয়তো বন্ধু বান্ধবের সাথে একটা তর্ক করতেছি কোনো একটা ব্যাপার নিয়ে, তখন গায়ের জোরে অনেক কিছু বলি যে না তুই এটা আমার থেকে বেশি জানিস, আমি তোর থেকে বেশি জানি, এরকম হয় অনেক সময়। এটা হচ্ছে, এটা কিন্তু তুমি নিরপেক্ষ ভাবে বলতেছো না, এটা তুমি হচ্ছে গায়ের জোরে বলতেছো। তো এই নিরপেক্ষতা জিনিসটা আমাদেরকে কেন লাগবে? কারণ যখন আমরা এই যুক্তি তর্ক করব, বা আমাদের পরের যে টপিকটা যে সংবাদ, সেখানে যদি আমরা কখনো, তোমরা হয়তো কখনো সাংবাদিকতা করো, বা তোমরা হচ্ছে কোনো একটা প্রজেক্ট নিয়ে কাজ করো ভবিষ্যতে, তখন তো সেখানে তোমার অনেক তথ্য উপাত্ত এগুলোর প্রয়োজন হবে, এবং এগুলোকে তুমি যদি নিরপেক্ষভাবে যাচাই না করে, তুমি যদি যাচাই বাছাই না করে যদি সেগুলো উপস্থাপন করো, তাহলে সেটা তোমার জন্য যেমন আহ ভালো হবে না, সেটা আহ তার যারা দর্শক আছে বা তার যারা পাঠক আছে, তারাও হয়তো ভুল তথ্য পাবে। এই জন্য এখানে নিরপেক্ষতা ব্যাপারটাকে নিয়ে আসা হয়েছে, এবং এই নিরপেক্ষতা ব্যাপারটা আমাদেরকে জানতে হবে। আবার ধরো এই যে যখন তোমরা হয়তো স্কুলে বিতর্ক প্রতিযোগিতা দেখছো, বা হয়তো অনেকে বিতর্ক করেছেও, তো সেই বিতর্কে যখন একজন মডারেটর থাকে, একজন সভাপতি থাকে, আর দুইটা পক্ষ থাকে, পক্ষের দল বিপক্ষের দল, তাছাড়া বিচারকও থাকে। এখন বিচারক যদি নিরপেক্ষভাবে বিচার না করে, সে যদি তার মন মতো বিচার করে, তাহলে সেটা কিন্তু নিরপেক্ষতা থাকলো না, বা সেটা নিরপেক্ষ হলো না। তো সেই ক্ষেত্রে এখানে নিরপেক্ষতা ব্যাপারটা অনেক জরুরি। আচ্ছা, তো আমরা হচ্ছে পরের স্লাইডে যাই।
দেখো তোমাদের বইয়ে দুইটা ঘটনা আছে, একটা হচ্ছে একজন দুঃসম্পর্কের মামাকে তুমি খুব পছন্দ করো, আহ সে তোমার একজন আইডল, তাকে মনে করো, সে তোমাকে অনেক উপহার দেয়, কিন্তু হঠাৎ একদিন তোমার সেই মামার ছেলে এসে বলতেছে যে না, তোমার তার বাবা আর কি, তোমার মামা, সে হচ্ছে তাকে পড়াশোনার জন্য চাপ দেয়, যত্রতত্র কোচিং এ পাঠাচ্ছে, এরকম কিছু কথাবার্তা লেখা আছে, যার কারণে ওই মামাতো ভাইয়ের কথা তোমার বিশ্বাস হয়নি। কেন বিশ্বাস হয়নি, তার একটা আহ কারণ এখানে বলছে যে পূর্ব অভিজ্ঞতা, এই পূর্ব অভিজ্ঞতার কারণে তোমার হচ্ছে তোমার মামাতো ভাইয়ের কথাটা পছন্দ হয়নি। তারপর আর একটা ঘটনা দেয়া আছে, সেটা হচ্ছে একজন চলচ্চিত্র নির্মাতার তার সিনেমা তোমার অনেক পছন্দ, সেও তোমার এক প্রকারের আইডল, তার সিনেমা তোমার সবই দেখা শেষ, এরকম। কিন্তু পরবর্তীতে তুমি যখন জানতে পারলে যে না, সে এই সিনেমাগুলা বিদেশি কোনো চলচ্চিত্র থেকে বা কোনো একটা আহ জায়গা থেকে নিয়ে, বা কারো একটা সিনেমা বা কারো একটা বই থেকে চুরি করে সে নিজের বলে চালাইয়ে দিছে, বা এরকম একটা ঘটনা তুমি শুনছো, তো সেক্ষেত্রে তোমার মনে হয়েছে, তখনও তোমার মনে হয়েছে যে ওই চলচ্চিত্রকার সম্পর্কে যেই আহ কি বলে, যেই অভিযোগ আনা হয়েছে সেটা তোমার পছন্দ হয়নি, বা সেটা তোমার মন মতো হয়নি, তোমার কাছে মনে হয়েছে সেটা মিথ্যা। এখানে তোমার যে ব্যাপারটা কাজ করেছে সেটা হচ্ছে, তারা বলছে যে, বইয়ে বলে দিছে যে সেটা হচ্ছে আবেগ। এখন আহ এটার সাথে নিরপেক্ষতার কি সম্পর্ক? একটা হচ্ছে, তুমি, তোমার কাছে মনে হয়েছে, কিন্তু এইটার পক্ষে কোনো তোমার যুক্তি নাই। তুমি তুমি যদি সেই চলচ্চিত্রকারের আহ নামে যেই রিউমারটা ছড়াইছে, বা যেই অভিযোগটা আনা হয়েছে, যে সে হচ্ছে যে সিনেমাগুলা আহ সে চুরি করছে বা কপি করছে, তুমি করতে পারো কি, তুমি তার নির্মিত সিনেমা বা চলচ্চিত্রের সাথে তার পক্ষে যে অভিযোগগুলো আনা হয়েছে, যে সিনেমা, যেই সিনেমাগুলো সে কপি করছে, সেগুলো তো মিলিয়ে দেখতে পারো যে না, আসলেই কি আহ সে চুরি করেছে কিনা বা সে কপি করেছে কিনা। এখন যদি মিলানোর পরে দেখো যে না, আসলেই তো সে আসলে আহ চুরি করেছে বা সে আসলে কপি করেছে, তখন তুমি বলতে পারো যে আহ সে সত্যি নাকি সে মিথ্যা। এটা হচ্ছে তোমার একটা নিরপেক্ষ অবস্থান, যেখান থেকে তুমি কাউকে জাজ করতেছো, বা কোনো একটা উক্তি জাজ করতেছো, বা কোনো একটা সমন্বিত কোনো একটা প্রয়াসকে তুমি জাজ করতেছো। সেইটা হচ্ছে এখানে তোমার নিরপেক্ষ অবস্থানটা। ঠিক একই ক্ষেত্রে তোমার মামার ক্ষেত্রেও তাই। তুমি তোমার মামা বাড়িতে গিয়ে দেখতে পারো, বা তোমার মামির কাছে জিজ্ঞেস করেও দেখতে পারো যে আসলে মামা এরকম করে কিনা। এটা হচ্ছে তুমি তখন তখন তোমার পক্ষে যুক্তি আছে যে তোমার মামাতো ভাই যে আহ অভিযোগটা জানাইছে বা তোমার মামার বিপক্ষে, সেটা সত্য কিনা। এরপরে আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে একজন সংবাদপত্রের মালিকের চিনির ব্যবসা আছে। একদিন ওই মালিকের চিনি কলের শ্রমিকরা অনেকদিন বেতন না পেয়ে আন্দোলন শুরু করেছে। প্রকৃতপক্ষে সময় মতো বেতন না দেওয়া ওই মালিকেরই অপরাধ। এখন ওই মালিক যদি তার সংবাদপত্রের সকল সাংবাদিককে বলে দেয় যেন মালিকের পক্ষে সংবাদ প্রচার করে বা কোন রকম সংবাদ করতে বিরত থাকে, তাহলে দেশবাসী কিন্তু প্রকৃত সংবাদ পাবে না। এখন দেখো, আগের দুইটা ঘটনাকে তোমাকে নিরপেক্ষ থাকার কথা বলা হয়েছে, আর এইখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একজন সাংবাদিককে, যে সাংবাদিক আহ যখন সে নিউজটা প্রেজেন্ট করতেছে বা নিউজটা কোনো পত্রিকায় ছাপাচ্ছে, তখন সেই সাংবাদিক যদি নিরপেক্ষ না থাকে, তাহলে আমরা প্রকৃত নিউজটা আমরা পাবো না। সেই ঘটনাটার কথাই এখানে বলছে। আচ্ছা, এখন এই উপরের তিনটা ঘটনা আহ আমি যতটুকু বললাম, তোমরা যতটুকু বুঝলে, এর উপর ভিত্তি করে বইয়ে তিনটা পয়েন্ট দেয়া আছে। একটা হচ্ছে নিরপেক্ষতা, একটা হচ্ছে অভিজ্ঞতা, একটা হচ্ছে আবেগ, পূর্ব অভিজ্ঞতা আর আবেগ। এই এসব কারণে একটা তথ্য বা একটা সংবাদ প্রভাবিত হতে পারে। এখন তোমার কি মনে হয়, আরো কি কি কারণ থাকতে পারে একটা সংবাদ প্রভাবিত হওয়ার ক্ষেত্রে, বা একটা তথ্য প্রভাবিত হওয়ার ক্ষেত্রে, বা বিকৃত হওয়ার ক্ষেত্রে? তোমার কি মনে হয়? তুমি সেটা কমেন্ট করে জানাও। আমি
আরো কয়েকটা পয়েন্ট বলবো, আরো কয়েকটা পয়েন্ট থাকতে পারে। দেখি তোমার কি মনে হয়, আমি একটু দেখি তারপরে হচ্ছে আহ আচ্ছা পরে দেখি, আমি হচ্ছে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, যুক্তি তর্কের খেলা। এখানে হচ্ছে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে বা সত্য যাচাই করা বা প্রচার করা। একমাত্র কাদের কাজ? একমাত্র সাংবাদিকের কাজ বা একমাত্র সাংবাদিকের দায়িত্ব। এখন এটা নিয়ে তোমাদেরকে হচ্ছে আহ বলা হয়েছে বইয়ের মধ্যে যে তোমাদের টিচার দুইটা দল করে দিবে, সেখান থেকে তোমরা হচ্ছে 1 মিনিট 1 মিনিট করে সবাই আহ এর পক্ষে বলবে 1 মিনিট, আর যে বিপক্ষে দলে আছে সে 1 মিনিট করে বলবে। আচ্ছা, এখন যুক্তিতর্ক জিনিসটা আমরা আগে একটু ধারণা নিয়েছি, ফার্স্টে একটু ধারণা নিয়েছি যে যুক্তিতর্ক কি। এখন যুক্তিতর্ক আমরা আহ যেই দুইটা ফ্রেন্ডের মধ্যে, তোমার যে দুইটা ফ্রেন্ডের মধ্যে আমি কনভারসেশনের কথা বললাম, বা এই যে বজ্রপাত নিয়ে যে ঘটনার কথা বললাম, সেখানে যে পয়েন্ট গুলোর কথা বললাম, সেটা হচ্ছে জাস্ট একটা ডেমো, মানে জাস্ট একটা উদাহরণ যে এরকম যুক্তিতর্ক হয়। আর এখানে যে যুক্তিতর্কটা সেটা হচ্ছে তোমার একটা আহ প্রতিষ্ঠিত বা একটা আহ সংগঠিত একটা যুক্তিতর্ক। এখানে তোমার হচ্ছে বিচারক থাকবেন, তিনি বিচার করবেন দুই পক্ষের কথাবার্তা শুনে যে কোন পক্ষের আহ এই যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্টের পক্ষে নাকি বিপক্ষে বেশি মতামত বা বেশি যুক্তি আছে, কার আছে, সেটা হচ্ছে একজন বিচারক বিচার করবেন। কারণ যুক্তিতর্কের ক্ষেত্রে তোমাদেরকে যে জিনিসগুলা মাথায় রাখতে হবে, বা তুমি সেটা তোমার রিয়েল লাইফে হোক বা তুমি যদি বিতর্ক করো, এই সব ক্ষেত্রেই হোক, তোমাকে হচ্ছে তোমার মন গড়া কথার থেকে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে আহ, যেই স্টেটমেন্ট গুলো তুমি দিচ্ছ বা যেই কথাগুলো তুমি বলতেছো তর্কের ক্ষেত্রে বা বিতর্কের ক্ষেত্রে, সেই কথাগুলা যৌক্তিক কিনা, মানে সেই কথাগুলার ভ্যালিড রিজন আছে কিনা, ভ্যালিড ডকুমেন্ট আছে কিনা, সেটা যাচাই বাছাই করতে হবে, তোমার নিজেকেই করতে হবে। কারণ তুমি যখন তর্ক করতেছো, বিতর্ক করতেছো, তখন তুমি সেখানে মন গড়া কথা বলতে পারবা না। কেন পারবা না? কারণ সেখানে একজন বিচারক আছে, তিনি বুঝতে পারবে যে এটা তোমার মন গড়া কথা, এখানে কোনো যুক্তি নাই। সেরকম ভাবে তুমি যখন বিপক্ষে কথা বলবে কোনো একটা স্টেটমেন্টের বা কোনো একটা এই এরকম একটা যখন স্টেটমেন্ট থাকবে, সেই স্টেটমেন্টের বিপক্ষে বা পক্ষে যেভাবেই কথা বলো না কেন, অবশ্যই তোমাকে যুক্তি দিয়ে কিছু কথা বলতে হবে, বা এমন কিছু পরিসংখ্যান তোমাকে নিয়ে আসতে হবে যেটার সাথে এই স্টেটমেন্টের মিল আছে। এখন একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে। আচ্ছা, এখন এই যে আমাদের সমাজে আমরা প্রতিদিন হচ্ছে নিউজ পেপার পড়ি বা পত্রপত্রিকা পড়ি বা টেলিভিশন দেখি, হয়তো এখন আর রেডিও শোনে না কেউ, হয়তো একটা সময় রেডিও শুনতো সবাই। তো এখানে আমরা যে আমাদের কাছে যে নিউজগুলো আসে বা যে খবরগুলো আসে, বা আমরা যে পত্রপত্রিকায় যে নিউজগুলো দেখি বা টেলিভিশনে যারা উপস্থাপন করে সে খবরগুলো বা উম, সেগুলো আহ কারা নিয়ে আসে বা কোথা থেকে আসে, সেটা তো অবশ্যই একজন সাংবাদিক, সে নিউজগুলো কালেক্ট করে, সে সেখানে গিয়ে দেখে ওইখানের ঘটনার যারা যারা ছিল, কোন একটা ঘটনা ঘটছে সেখানে কারা কারা ছিল, সেটা কিভাবে ঘটছে, সে সেই সমস্ত নিউজটা নিয়ে এসে সে পত্রিকার কাছে দেয়। পত্রিকা তখন কি করে, সেই খবরটা বা সেই সংবাদটা আমাদের কাছে উপস্থাপন করে ছাপার মাধ্যমে, বা কোনো একজন যে আহ উপস্থাপিকা টেলিভিশনের, সে হচ্ছে ওই নিউজগুলো গুছিয়ে সুন্দর করে আমাদের সামনে তুলে ধরে। এখন এই কাজটা করে মূলত কি? মূলত করে হচ্ছে সাংবাদিকরা। এখন এই প্রথম স্টেটমেন্টে বলছে যে একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে, মানে এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আমরা গিয়ে যাচাই বাছাই করি না যে ওই অমুক জায়গায় বা ওইখানে কি হয়েছে বা ওখানে কারা কারা ছিল, এটা কিন্তু আমরা যাচাই বাছাই করি না। এটা করে কি? এটা মূলত করে সাংবাদিক।
তো এই যে প্রকৃত সত্য বা যেই ঘটনাটা ওইখানে ঘটছে বা ওইখানে আনুষঙ্গিক যে ব্যাপার আরো ছিল, সেই ব্যাপারগুলো মূলত আমাদের সামনে নিয়ে আসে কে? সাংবাদিক। তো সেটা আমি মনে করি যে সেটা এই যে সত্য, সেটা সাংবাদিকই তুলে ধরে। এখন যে বিপক্ষে দলের, সে বলতে পারে না, সাংবাদিক সবসময় এমনটা করে না। সাংবাদিকের মধ্যে যেমন আমরা আগে তিনটা আহ ল্যাকিংস এর কথা বললাম, যে একটা আবেগ, একটা পূর্ব অভিজ্ঞতা, একটা হচ্ছে পক্ষপাতিত্ব, যে সাংবাদিকের মধ্যে এগুলো থাকতে পারে। এই সব কারণে সাংবাদিক প্রকৃত সত্য তুলে ধরতে পারবে না। কারণ তার একটা, সে তো একজন মানুষ, তার মধ্যে আবেগ থাকবে, তার পূর্ব অভিজ্ঞতাও থাকবে, তার মধ্যে পক্ষপাতিত্বও থাকতে পারে। কেন থাকতে পারে? যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা যদি তার যে সাংবাদিক ওখানে ছিল বা যে সাংবাদিক ওটা রিপোর্ট করতে গিয়েছে, আহ, সে যদি ওই ঘটনাটা যে ঘটাইছে, সে যদি সাংবাদিকের সাথে ধরো আত্মীয়তার সম্পর্ক থাকে বা বন্ধু বান্ধব হয়, হয়তো সাংবাদিক এসব বিবেচনা করে সে প্রকৃত সত্যটা নাও তুলে ধরতে পারে। এরকম যুক্তি বিপক্ষ দল দিবে। আবার তুমি যখন এটার পক্ষে যখন যুক্তি দিবে, তখন বলবা যে যে সাংবাদিক এই যে আমার বিপক্ষ দলের যে বক্তা যে বলছে যে তার মধ্যে আবেগ, পূর্ব অভিজ্ঞতা বা পক্ষপাতিত্ব এইসব কাজ করতে পারে, কিন্তু আমি মনে করি যে একজন যে প্রকৃত একজন সাংবাদিক, তার মধ্যে এই ব্যাপারগুলো থাকার কথা না। কারণ সাংবাদিক নৈতিকতার যেই অধ্যায় যদি তিনি পড়েই না থাকেন, তাহলে তিনি কিভাবে সাংবাদিক হইলেন? কারণ একজন সাংবাদিক যখন হবে, তখন অবশ্যই তার মধ্যে এই পক্ষপাতিত্ব, তার হচ্ছে কি বলে আবেগ, এগুলো থাকা যাবে না। তার মানে সে সে প্রকৃত সাংবাদিক না। যে যেই খবরটা লিখছে বা যেই এই আমার পক্ষের বক্তা বা বিপক্ষের বক্তা যে কথাটা বলছে, এটা মোটেও যুক্তিসঙ্গত না। এইরকম করে তুমি হচ্ছে, বা তোমার যে বিপক্ষ দল থাকবে, তোমরা হচ্ছে এইভাবে আর্গুমেন্টটাকে আগায় নিয়ে যাবা। এর মধ্যে তুমি পরিসংখ্যান অ্যাড করতে পারো। ধরো যে বিপক্ষ দলের, সে বলতে পারে যে 2022 সালের জুন থেকে ডিসেম্বর মাসে হচ্ছে 100টা গণমাধ্যম, সেটা সংবাদপত্র সহ টেলিভিশন, রেডিও, 100টা গণমাধ্যমের নিউজের 80টা খবরের মধ্যে 789টা হচ্ছে ভুল তথ্য বা তারা হচ্ছে মিথ্যাকে তুলে ধরছে। সেটা ইন্টেনশনালি হতে পারে, আনইনটেনশনালিও হতে পারে। কিন্তু এটা একটা পরিসংখ্যান, এটা একটা স্ট্যাটিস্টিক্স। এটা হচ্ছে যে বিপক্ষ দলের, সে তুলে ধরতে পারে। এখন যে পক্ষ দলের, স- তাকেও এ এই যে সে বিপক্ষ দলের যেই বক্তা যেই যুক্তি দিয়ে গেল, তার তার বিপক্ষে প্রথম দলে পক্ষ দলের বক্তাকে অবশ্যই এটার যুক্তিটাকে খণ্ডন করতে হবে। এরকম আহ যে রিয়েল যেই তোমার বিতর্ক, তার মধ্যে এরকম অনেকগুলো স্টেপ আছে। তার মধ্যে একটা থাকে যুক্তি খণ্ডন। তোমাদের বইয়ে তো শুধু বলা হয়েছে যে 1 মিনিট করে সবাই বলে যাবে যার যেটা মনে হয়। এখন এই যে তুমি যদি ভবিষ্যতে কখনো সাংবাদিক হও, বা অনেকের হয়তো ইচ্ছা থাকতে পারে যে সাংবাদিক হওয়ার, যদিও এটা খুব কম, এটা এখন নাই বলা যায়, কারণ সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব হইতে চায়। তো সেই ক্ষেত্রে আহ বা তুমি যদি বাই এনি চান্স অন্য কোনো সেক্টরেও যাও, তখন যদি তুমি ধরো তুমি ইউনিভার্সিটির টিচার হইলে, বা কোথাও একটা এমন একটা ডিপার্টমেন্টে তুমি জব করলে যেখানে তোমার অনেক পরিসংখ্যান তোমাকে তুলে ধরতে হয়, এখন সেগুলো যদি তুমি যাচাই বাছাই না করে, নিরপেক্ষ না থেকে, তোমার আবেগ দিয়ে, তোমার পূর্ব অভিজ্ঞতা দিয়ে যদি সেগুলো তুলে ধরো, তাহলে তো সেগুলো আসলে ভ্যালিড হবে না বা সেগুলো সত্য হবে না। তো সেই ক্ষেত্রে আহ এই যুক্তিতর্ক জিনিসটা, বা এটা হচ্ছে জাস্ট একটা তোমাকে শেখানো যে তুমি যেন যুক্তিতর্ক, বা তুমি যেন সত্য উপস্থাপন করতে পারো, বা তুমি যেন নিরপেক্ষ থাকতে পারো। এই ব্যাপারটাই আসলে মূলত এখানে তোমাকে বোঝানো হয়েছে। তারপরে এই যে সত্য যাচাই করা বা প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের, দুইটা স্টেটমেন্টই অলমোস্ট সেম, কিন্তু জাস্ট একটু ঘুরাই দিছে।
যদিও যেহেতু ঘুরাই দিছে, যখন তুমি বক্তব্য উপস্থাপন করবা বা তুমি যখন বক্তব্য উপস্থাপনের জন্য তোমাকে অবশ্যই আগে স্ক্রিপ্ট রেডি করতে হবে, যে তুমি যেটা বলবা সেটা তোমার একটা লিখিত ডকুমেন্ট থাকবে, সেটা তোমাকে মুখস্থ করতে হবে। এবং তোমার যে পক্ষ দল যে থাকবে বা বিপক্ষ দলের যে পক্ষেই তুমি থাকো না কেন, সেই দুই পক্ষের সবার কথার মধ্যে একটা সামঞ্জস্যতা থাকতে হবে। এবং সেই স্ক্রিপ্টে লেখার পরে তোমার দলে যে কয়জন থাকবে তাদের সাথে তুমি বসে সেটা মিলাবা, যে তোমাদের সবার যে যে তোমরা যে স্ক্রিপ্টটা লিখে নিয়ে আসছো সেটা সবারটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা সেটা হচ্ছে মিলাই দেখতে হবে। এগুলো হচ্ছে যখন তুমি বিতর্ক করবা তার একটা নিয়ম বা এটা একটা আহ কি বলে একটা প্রস্তুতি, জানো যখন তোমরা কথা বলবা। কারণ তোমাদের তো টার্গেট থাকবে বিতর্কের মধ্যে যে আমরা যেন জয়ী হই। তো সেই জয়ী হওয়ার জন্য এখন তুমি এক কথা বললা, তোমার ফ্রেন্ড আর এক কথা বললা, তাহলে তো হবে না। অবশ্যই তোমাদের কথা ভিন্ন হবে, কিন্তু তোমাদের যে থিমটা সেটা একই থাকবে, সেটা যেন পার্থক্য না হয়। তো তোমাদের একটা আমি হচ্ছে হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে এই যে দুইটা স্টেটমেন্ট একমাত্র গণমাধ্যমই পারে প্রকৃত সত্য তুলে ধরতে, বা সত্য যাচাই করা বা প্রচার করার দায়িত্ব একমাত্র সাংবাদিকের। এটা তুমি হচ্ছে যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা বেছে নিবা, নিয়ে সেই বিষয়টা এখানে লিখবা। তোমার হচ্ছে তুমি চেষ্টা করবা হচ্ছে মোবাইলে টাইপ করার জন্য। আমি তো শিখিয়ে দিছিলাম যে কিভাবে ভয়েস টাইপিং করবা, সেভাবে তোমরা হচ্ছে এই বিষয়টা লিখবা। লিখে তুমি নিজে এই তুমি যেই বিষয়টা সিলেক্ট করবা সেটা এটা হইতে পারে বা এটা হইতে পারে, সেই বিষয়ের পক্ষে তুমি 5টা পয়েন্ট লিখবা। আর এই যেই স্টেটমেন্টটা এখানে নিবা ওই স্টেটমেন্টটা সেম এখানেও নিবা, ওইটার বিপক্ষে তুমি 5টা পয়েন্ট লিখবা। সেটা এটাও হতে পারে বা 2 নম্বর, তোমার ইচ্ছা, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে তুমি হচ্ছে পক্ষে 5টা লিখবা আর বিপক্ষে 5টা লিখবা। এবং মনে রাখবা যে তুমি যে 5টা পয়েন্ট লিখবা সেই 5টা পয়েন্ট যেন ভ্যালিড হয়। তুমি সেটা হচ্ছে আহ কারো স্টেটমেন্ট দিতে পারো, যেমন ধরো আহ আমেরিকার 2বার প্রেসিডেন্ট জেফারসন ছিল একজন প্রেসিডেন্ট। তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি কি সংবাদপত্রবিহীন সরকার চান নাকি সরকারবিহীন সংবাদপত্র চান? তো তখন সে বলেছিল যে আমি সরকারবিহীন সংবাদপত্র চাই। তার মানে কি সে বুঝাইতে চাইছে যে সংবাদপত্রের একটা ভূমিকা একটা দেশে একটা পরিমণ্ডলে অনেক বেশি, বা সংবাদপত্রকে যে আহ কি বলা হয় সমাজের দর্পণ বলা হয়, এরকম স্টেটমেন্ট গুলা তোমরা দিতে পারো এখানে। সেটা পক্ষে এবং বিপক্ষে দুইটাতেই এমন ভাবে স্টেটমেন্ট গুলা সাজাবা যেন আহ কোনোটারই যেন আমি দেখে না বুঝতে পারি যে আমি আমি পক্ষে তোমার পয়েন্টটা ভারী লাগতেছে নাকি বিপক্ষে পয়েন্টটা ভারী লাগতেছে। কারণ তুমি এমন ভাবেই 5টা পয়েন্ট লিখবে যেন দুইটারই সমান হয় স্টেটমেন্ট গুলা। যে তুমি 5টাতে পয়েন্ট দিবা সেই 5টা পয়েন্টের জন্য দুইটারই সমান হয়, এবং চেষ্টা করবা এটা নিজে সেটা পত্র পত্রিকা দেখে হোক, ইন্টারনেট ঘাটাঘাটি করে হোক, বা বইপত্র দেখে হোক, আহ তুমি এই 5টা পয়েন্ট তোমার মতো করে লিখবা। আচ্ছা, এরপরে এই যে আচ্ছা যে কথাগুলো বলতেছিলাম যে বিতর্ক করার সময় যে বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, 1 নম্বরে হচ্ছে তথ্য সমৃদ্ধ বক্তব্য প্রেরণ। অর্থাৎ তুমি কথাগুলো শুধু বইয়ের মতো করে মুখস্থ বলে গেলা এরকম না, তোমার কথাগুলোর মধ্যে তোমার তথ্য থাকবে, অনেক বেশি তথ্য থাকবে। তাহলেই তোমার কথাগুলো অনেক ভারী হবে, এবং যারা বিচারক আছেন তাদের কাছে মনে হবে যে না, এই যে বক্তৃতা দিচ্ছে সে আসলেই অনেক পড়াশোনা করে অনেক রিসার্চ করে সে কথাগুলো বলতেছে, এবং এগুলোর পক্ষে যুক্তি আছে, এবং সেই যুক্তিগুলো তুমি তুমি যেখান থেকে নিছো বা এই কথাগুলো বলছে বা যেখান থেকে সে তথ্যগুলো তুমি নিয়েছো সেগুলোর সোর্স তুমি উল্লেখ করে দিতে পারো এখানে যখন তুমি বলবো। সেইভাবে তোমার অবশ্যই তুমি বইয়ের রিডিং পড়ার মতো তুমি অবশ্যই বক্তৃতা দিবা না। তারপরে হচ্ছে দলীয় সমন্বয়
অক্ষুণ্ণ রাখা, যেটা আগেই বলছিলাম যে যখন তোমরা বক্তব্যগুলো রেডি করবে, যখন যদি তোমার আহ পক্ষে 10 জন থাকে বা 4 জন থাকে বা 5 জন থাকে, সবার স্ক্রিপ্ট সবাই দেখবে, তোমরা যেটা লিখে নিয়ে আসছো সেটা সবাই দেখবে এবং দেখবে যে এদের মধ্যে লেখায় কোনো গরমিল আছে কিনা। অর্থাৎ একটা তো ফ্রেন্ড এমন একটা পয়েন্ট লিখে নিয়ে আসছিল যেটা হচ্ছে তোমরা আছো পক্ষে, কিন্তু সে লিখে নিয়ে আসছে বিপক্ষে, এমন একটা স্টেটমেন্ট যেটা হচ্ছে বিপক্ষ দলের কথার মতো বুঝায়, সেটা অবশ্যই তোমরা স্ক্রিপ্টে রাখবা না। তারপর হচ্ছে স্ক্রিপ্ট দেখে বলা থেকে বিরত থাকা। এখন তুমি যখন বক্তৃতা দিবা, আরে তুমি যদি খাতা এরকম কলম লাগতো হাতে না। কাগজ নিয়ে বা খাতা নিয়ে বই নিয়ে এরকম দেখে দেখে বলতে থাকো, সেটা অবশ্যই দৃষ্টিকটু, সেটা অবশ্যই ভালো লাগবে না। এখন তুমি যখন বক্তৃতা দিবা বা যখন তুমি বলবা, অবশ্যই তুমি চেষ্টা করবে একটা ছোট একটা কাগজে মূল পয়েন্ট গুলো তুমি লিখে নেওয়ার। এরপরে তুমি যখন বক্তৃতা দিবে, অবশ্যই ওই পয়েন্ট গুলো অনুসারে তুমি মাঝে মাঝে একটু দেখতে পারো যে আমার পয়েন্টটা কি ছিল, সেটা দেখে দেখে তুমি আগাই যাবা, কিন্তু অবশ্যই বই পড়ার মতো রিডিং করবা না। তারপর হচ্ছে নির্ধারিত বিষয়কে সাধারণভাবে না দেখে একটু আলাদাভাবে দেখা, অর্থাৎ তোমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে, যেমন আমি আগেই এই যে বিষয়টা তোমাদের হচ্ছে যে এই যে বিষয়টা দেওয়া হইলো, এখানে যে কোনো দুইটার একটা, এই বিষয়টাকে তোমরা সাধারণভাবে না নিবা না। তোমরা ভাববা যে এটার মধ্যে আমি কতটা গভীরে যাইতে পারি, আমি কতটা এইটার পক্ষে আমি কতটা কতটা তথ্য কালেক্ট করতে পারি, এটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে সময়ের প্রতি লক্ষ্য রাখা। এটা হচ্ছে যখন তুমি বিতর্ক করবে, তোমার একটা নির্দিষ্ট সময় দেওয়া থাকবে, সেটা 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। আর তুমি এমন কথা বক্তব্য এমন ভাবেই রেডি করবে যেন অবশ্যই সেটা তোমার নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে পারো তুমি, তোমার জন্য অতিরিক্ত টাইম না লাগে, বা অতিরিক্ত সময়ের আগেও যেন তুমি শেষ না করো। অবশ্যই তুমি হচ্ছে টাইমলি শেষ করার চেষ্টা করবে। অসংযত আচরণ থেকে বিরত থাকা। এখন তোমাকে বলার অধিকার দিছে সংবিধান, তোমার বাক স্বাধীনতার অধিকার দিছে, তোমাকে কথা বলার দিছে, তার মানে এই না যে তুমি যা খুশি তাই বলবে। এখন আহ যখন তুমি বক্তৃতা করবে, তখন অবশ্যই তুমি অশালীন ভাষা ব্যবহার করবে না, তারপর অশালীন দৃষ্টিভঙ্গি করবে না। তুমি কথা বলবে কিভাবে, নর্মালি যেভাবে কথা বলো সেভাবেই, একটু জোর দিয়ে, যেন তোমার কথাটা গুরুত্ব পায়। কিন্তু এমন ভাবে তুমি কথা বলবে না চিৎকার চেঁচামেচি বা অশালীন ভাষা গালাগালি করা, এরকম না, এরকম অবশ্যই না। কেননা এখন যখন বন্ধু বান্ধবের ক্ষেত্রে করো, তখন সেটা হচ্ছে আলাদা বিষয়, তখন হচ্ছে এখানে কেউ জাজ করতে আসে না তোমাদেরকে। তারপরেও জাজ করতে না আসলেও, এখন তুমি একটা গালাগালি করে বা একটা আহ অশালীন অঙ্গভঙ্গি করে যখন তুমি কোনো একটা তোমার স্টেটমেন্টকে এস্টাবলিশ করতে যাবা, তখন অবশ্যই সেটা তোমার ফ্রেন্ডেরও খারাপ লাগতে পারে। তো অবশ্যই এই কাজটা করা যাবে না। আমাদেরকে আহ যতটুকু আমরা বলবো ততটুকু আমরা চিন্তা ভাবনা করে সুন্দর করে আমরা সেটা উপস্থাপন করার চেষ্টা করব। আর একটা হচ্ছে একই কথা বারবার না বলা। অর্থাৎ তুমি যখন বক্তৃতাগুলো দিবে বা তোমার দলে যারা থাকবে, তখন অবশ্যই দেখবে যে তোমাদের তোমরা যে স্ক্রিপ্ট গুলো রেডি করছো, সেই স্ক্রিপ্ট একজন অন্যজনের সাথে মিলে যাচ্ছে কিনা। অর্থাৎ তুমি একটা কথা বলছো, আবার আরেকজন এসে সেম একই কথা বলছে, এটা আসলে আহ সুন্দরও লাগবে না, আর এটা হচ্ছে অ্যাকসেপ্টেবলও না। আচ্ছা, তো এরপরে আমরা দেখি সংবাদের বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমরা আগে হচ্ছে যুক্তিতর্ক করলাম, এখন হঠাৎ করে আমরা সংবাদে চলে আসছি। সংবাদে চলে আসার কারণ হচ্ছে আহ আমরা বর্তমানে সবাই, আমাদের হাতে মোবাইল ফোন তো আছেই, সবার কাছে স্মার্টফোন সবার কাছে আছে মোটামুটি সবাই। আহ কি বলে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এগুলো সবাই ইউজ করে। এখন তোমার সামনে কোন একটা ঘটনা ঘটলো, বা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, হঠাৎ করে দেখলে যে আহ একটা অ্যাক্সিডেন্ট হইলো তোমার সামনে।
তুমি করলা কি, সেটার একটা ছবি তুলে তুমি ফেসবুকে দিয়ে দিলা। তুমি সেটার সাথে কিছু লিখেও দিলা যে কি বলে, যে এই গাড়িটা অতিরিক্ত স্পিডে যাচ্ছিল, বা সে ট্রাফিক আইন মানে নাই, যার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, যেটা আমার চোখের সামনে। সেখানে তুমি একটা ছবি দিতে পারো বা ভিডিও দিতে পারো। আর তুমি কিন্তু আসলে এখানে একটা সংবাদ উপস্থাপন করতেছো। তুমি কিন্তু আহ তুমি কিন্তু সাধারণ মানুষ হিসাবে এটা আহ কি বলে, ডিসপ্লে করলেও এটা কিন্তু একটা সাংবাদিকের কাজ। তো সেই ক্ষেত্রে তুমি যখন একটা সংবাদ বা উপস্থাপন করবে, বা যখন যদি ধরো তুমি যখন একটা তথ্য উপস্থাপন, এখানে মূলত সংবাদের কথাই বলা হয়েছে, যখন সেটা তুমি উপস্থাপন করবা, যখন একটা সংবাদ তুমি উপস্থাপন করবা, অবশ্যই সেখানে এই চারটা বৈশিষ্ট্য একটা সংবাদের মধ্যে থাকতে হবে। তার মধ্যে কি একটা হচ্ছে সময় উপযোগিতা। Excuse me. আচ্ছা, আমরা বলতেছিলাম সংবাদের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে প্রথম হচ্ছে সময় উপযোগিতা। অর্থাৎ তুমি যখন একটা সংবাদ তুলে ধরবা বা একটা সংবাদ উপস্থাপন করবা, অবশ্যই সেটার একটা সময়, একটা কি বল একটা টাইম থাকতে হবে। টাইম লিমিট থাকতে হবে, মানে অর্থাৎ তুমি আজ থেকে 10 বছর আগে একটা ঘটনা ঘটছে, সেটা আজকে তুমি বলতেছো, এমন না, সেটা কারোর কাছে গ্রহণযোগ্য হবে না। তোমাকে বর্তমান একদম, তুমি যত তাড়াতাড়ি সংবাদটা উপস্থাপন করতে পারবে, সংবাদটা ততই দর্শকদের আকৃষ্ট করবে, বা সংবাদটা ততই হচ্ছে উপযোগী হবে মানুষের জন্য, ততটাই তার কল্যাণটা সংবাদের মধ্যে থাকবে। এটা হচ্ছে প্রথম সময় উপযোগিতা। অর্থাৎ আহ আহ, কি বলে, যে তুমি হচ্ছে আহ একটা, যেমন আমরা কি করি, যে এখন বাংলাদেশ জিম্বাবুয়ের সিরিজ চলতেছে, এখন বাংলাদেশ জিম্বাবুয়ের যে আগের যে সিরিজ, কত আগে গেছে আমারও ঠিক মনে নাই, তো তখনকার যেই খেলার রেজাল্ট, তো এটার কিন্তু আমাদের এখন এটার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু বর্তমানে যেমন আজকে যে খেলা হয়েছে, এটার রেজাল্ট কি হলো, এটা ম্যান অফ দ্য ম্যাচ কি হইলো, এগুলার একটা ইম্প্যাক্ট আমাদের উপর আছে, যে আমরা এখনকার নিউজটা জানতে চাই, আগে কি হয়েছে সেটা আমরা জানতে চাই না। সেজন্য সংবাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সময় উপযোগিতা। অর্থাৎ তার একটা টাইম ভ্যালিডিটি থাকতে হবে বর্তমানে। তারপর হচ্ছে নৈকট্য। নৈকট্য কি? নৈকট্য হচ্ছে আহ তোমার আশেপাশের সারাউন্ডিং ঘটনাটা কি ঘটছে। অর্থাৎ যেমন এখন আহ বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কোনো একটা জায়গায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, বা কোনো কেউ একজন মারা গেছে, সেটা তোমারকে খুব বেশি আকৃষ্ট করবে না, তোমার উপরও তেমন বেশি ইম্প্যাক্ট ফেলবে না। বা যেমন ধরো আহ কয়েকদিন আগে যে চিটাগাং এ যে ক্যাপ্টেন, বিমান বাহিনীর যে স্কোয়াড্রন লিডার যে মারা গেল, সেটা কিন্তু তোমার উপরে ইফেক্ট ফেলতে পারে। কেন? কারণ সেটা এই দেশের, এবং সে এই দেশেরই একজন সন্তান, আহ এবং সে একজন ভালো একজন লিডার, একজন ভালো পাইলট, সেটা তোমার উপরে ইম্প্যাক্ট ফেলতে পারে। কিন্তু ধরো এখন অস্ট্রেলিয়ায় বা অন্য একটা দেশে কোথাও এরকম একটা ঘটনা ঘটলো, ওটা কিন্তু তোমার খুব বেশি তোমাকে আবেগ আপ্লুত করবে না, বা তুমি সেটা নিয়ে অতটা মাথা ঘামাবা না। কারণ কি, সেটা হচ্ছে অনেক দূরে, তার সাথে তোমার তেমন কোনো সম্পর্ক নাই। যার কারণে নৈকট্য হচ্ছে আমাদের সংবাদের
2 নাম্বার বৈশিষ্ট্য। তারপর হচ্ছে প্রভাব। প্রভাবটা হচ্ছে আহ, এই যে সংবাদগুলো তুমি দেখছো, বা এখন আমি জানি না তোমরা সংবাদপত্র পড়ো কিনা, বা তোমরা টেলিভিশনে খবর দেখো কিনা, আহ এই বা হয়তো তোমার ফেসবুকে হয়তো দেখো, এখন যেহেতু নিউ মিডিয়ার যুগ, ফেসবুকে তো খবর আসে, আহ বিভিন্ন পত্রপত্রিকার পেজ আছে, চ্যানেল আছে, সেগুলো তো অবশ্যই তোমরা লাইক দিয়ে রাখছো মনে হয়, তোমরা সেগুলো খবর দেখো। এখন সেই খবরের সবকিছু কিন্তু আহ আমাদের উপর প্রভাব ফেলে না। ধরো এই যে আহ করোনা হয়ে গেল, করোনা আমাদের 2-3 বছর স্কুল কলেজ আমাদের বন্ধ ছিল, পড়ালেখা তেমন হয়নি। এখন এইটা যদি আমাদের দেশে না হয়ে এটা অন্য যে কোনো যদি দেশে হইতো, তাহলে কিন্তু এটা কিন্তু আমাদের উপর প্রভাব ফেলতো না। আমরা এত ধরো করোনা নিয়ে হাজার হাজার নিউজ প্রতিদিন হয়েছে, প্রতিদিনই বুলেটিনে আসছে, প্রতিদিন একজন টেলিভিশনে এসে কয়জন মারা গেছে, কয়জন এফেক্টেড হয়েছে, কয়জন হাসপাতালে ভর্তি হয়েছে, এরকম ডিটেলসে তোমাদেরকে জানাইতো। কিন্তু এই জিনিসটা যদি এই দেশে না হয় অন্য কোনো দেশে হইতো, তাহলে কিন্তু এই জিনিসটা আমাদের উপর এতটা প্রভাব ফেলতো না। এটা হচ্ছে নিউজের বা সংবাদের 3 নাম্বার বৈশিষ্ট্য। আর ভারসাম্যতা হচ্ছে উম ধরো কোথাও একটা, কি বলে, কোথাও তো একটা স্ক্যাম হইলো। স্ক্যাম বলতে ঠকবাজি, বা কেউ একজনকে ঠকাইছে, এরকম একটা অভিযোগ উঠলো, বা কেউ কারো জমি দখল করছে এরকম একটা অভিযোগ উঠলো, বা কেউ কারো কাছ থেকে মিথ্যা বলে টাকা নিয়ে উধাও হয়ে গেছে, এরকম অনেক খবর কিন্তু আসে। তো এইরকম খবরগুলোর ক্ষেত্রে দেখা যায় কি যে তুমি যখন খবরটা উপস্থাপন করবে, ওখানে তুমি জাজমেন্টাল হইলে হবে না। তোমাকে তোমাকে যে ভুক্তভোগী এবং আহ যে এই কাজটা করছে, তোমার দুইজনের স্টেটমেন্ট বা দুইজনের কার কি মতামত, সেটা অবশ্যই তোমাকে সেই সংবাদে তুলে ধরতে হবে। তা না হলে এই সংবাদটা পরিপূর্ণতা পাবে না। এখন যে ভুক্তভোগী, তুমি শুধু তার সংবাদটাই সেখানে তুলে ধরলা, তাহলে কিন্তু সংবাদটা খুব বেশি আকৃষ্ট করবে না মানুষকে, বা সেটা সম্পূর্ণ হবে না। একটা সংবাদের যে পরিপূর্ণতা পাওয়ার যে বিষয়টা, সেটা হবে না। আর সেই ক্ষেত্রে তোমাকে হচ্ছে যখনই কোনো একটা ঘটনা ঘটবে, বা যখনই কোনো একটা তুমি একটা সংবাদ উপস্থাপন করবে, অবশ্যই চেষ্টা করবে যে সেখানে সারাউন্ডিংস আরো যে বিষয়গুলো আছে সেগুলোকে তুলে ধরতে, যেন একটা সংবাদ অপরিপূর্ণ থেকে না যায়। অর্থাৎ তুমি এমন একটা সংবাদ উপস্থাপন করলে যেখানে আহ মানুষের মনে প্রশ্ন জাগে, আসলে যে এই জিনিসটা কোথায়, এই জিনিসটাই তো এখানে লেখা নেই, এরকম না। তুমি সংবাদটা ডিটেইলসে উপস্থাপন করবা, যেন মানুষ আর দ্বিতীয় কোনো প্রশ্ন করার সুযোগ না পায়। অর্থাৎ ওই সংবাদটুকু পড়েই যেন মানুষ সবকিছু বুঝতে পারে, যে এর মধ্যে এইখানে ঘটছে ঘটনাটা, ইনি ঘটাইছে, বা কয়টার সময় ঘটছে, বা কার সাথে ঘটছে, এই ব্যাপারগুলো যেন একদম ডিটেইলসে তোমার একটা সংবাদের মধ্যে থাকে। এটা হচ্ছে সংবাদের বৈশিষ্ট্য। আর আমাদের হচ্ছে যখন আমরা সংবাদ একটা প্রেজেন্ট করব বা একটা সংবাদ উপস্থাপন করব, তখন আমাদের সংবাদের আহ একটা কাঠামো মেনটেন করে আমাদেরকে সংবাদ উপস্থাপন করতে হবে। সেই কাঠামোটা কি? সেই কাঠামোটা হচ্ছে এরকম উল্টো পিরামিডের সাথে তুলনা করা হয় সেই কাঠামোকে, যে আমরা যখন সংবাদটা উপস্থাপন করব, অবশ্যই তার একটা শিরোনাম থাকবে। একটা পুরো ঘটনাটা যেন একটা শিরোনাম পড়েই মানুষ বুঝতে পারে, বা ওই শিরোনামটা পড়েই যেন মানুষ ওই ঘটনাটার প্রতি আকৃষ্ট হয়। অর্থাৎ সে যেন পুরো ঘটনাটা পড়ার জন্য তাকে উদ্বুদ্ধ করে ওই শিরোনামটা। এরকম ভাবে আমাদের ফার্স্ট একটা শিরোনাম দিতে হবে। তারপর হচ্ছে 6 ক সংবলিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। এখানে 6 ক বলতে কি, কে, কখন, কিভাবে, কোথায়, কেন, এই 6টা প্রশ্নের অ্যান্সার যেন অবশ্যই তোমার একটা সংবাদের মধ্যে থাকে। তারপর হচ্ছে পটভূমি বা সম্প্রসারিত তথ্য, অর্থাৎ কোথায় ঘটছে, এই যে ডিটেলস বা তার সারাউন্ডিংস, তার আশেপাশে আরো কি কি আছে, বা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যেগুলো হয়তো সংবাদের মধ্যে না না দিলেও চলে, কিন্তু
তোমার মনে হয়েছে যে এগুলো দিলে একটা সংবাদ পরিপূর্ণতা পাবে বা এটা দেওয়া উচিত, আমার যেটা তুমি যখন সংবাদ উপস্থাপন করবে সেটা তোমার মনে হয়েছে, তখন এই সম্প্রসারিত তথ্য, উদ্ধৃত, সাধারণ বর্ণনা এগুলো দিয়ে দিতে হবে। তারপর কম গুরুত্বপূর্ণ কিন্তু ঘটনার সাথে সম্পর্কিত তথ্য, অর্থাৎ এমন কিছু তথ্য যেগুলো এই ঘটনার সাথে আহ খুব বেশি রিলেটেড না, কিন্তু দিয়ে দিলে একটা মানুষ আগে থেকে জানবে, বা কোনো একটা ঘটনা নিয়ে সোচ্চার হবে আগে থেকে, বা সে কি বলে একটা বিষয় সম্পর্কে জেনে নিজেকে আগে থেকেই প্রিপেয়ার করতে পারবে। এরকম কিছু বিষয় তোমার হচ্ছে একটা সংবাদে তুমি দিয়ে দিতে পারো, বা যখন একটা তুমি আহ আহ সংবাদ লিখবা বা উপস্থাপন করবা, তখন এই জিনিসগুলো দিয়ে দিতে পারবে। যখন তুমি এই 6 ক সংবলিত সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিবা, তখনই তোমার মোটামুটি একটা সংবাদ পরিপূর্ণতা পেয়ে যাবে। তারপরেও যদি তোমার মনে হয় যে না আমি আরো কিছু দিতে পারি, তাহলে তুমি হচ্ছে এগুলো দিয়ে দিবে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে দুইটা নিউজ, একটা হচ্ছে সিটি টোলস নাও অ্যান ইজি ওয়ে অফ এক্সটর্শন। আমি হচ্ছে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য একটা নিউজ নিয়েছি, যে তোমাদের যে আগে যে আহ বৈশিষ্ট্য আর কাঠামোটা দেখাইলাম বা পড়াইলাম, সেই কাঠামোটা এই যে সংবাদটার মধ্যে আছে কিনা বা কতটুকু আছে। যেমন এখানে একটা ধরো, তোমার এখানে হচ্ছে এটা হচ্ছে শিরোনাম, এটা হচ্ছে তোমার শিরোনাম একটা সংবাদের, যে সিটি টোলস নাও অ্যান ইজি ওয়ে অফ এক্সটর্শন, অর্থাৎ চাঁদাবাজির একটা নতুন সহজ মাধ্যম হয়েছে এখন সিটি টোলস। তো এখানে তোমার হচ্ছে অনেক কিছু লেখা আছে, ধরো এখানে আবার এই যে এইটুকু শেষ হওয়ার তারপর পেজ নাম্বার 2 কলাম নাম্বার 2, দেখো এই দুইটা টাইটেলই কিন্তু সেম, অর্থাৎ এই নিউজটা এত বড় একটা নিউজ। তো এখানে কি বলছে যে আহ, চট্টগ্রাম থেকে কাশেম মিয়া নামে একজন ট্রাক ড্রাইভার, তিনি হচ্ছে স্বামীবাগ আসছে ট্রাকে ট্রাকে করে কিছু জিনিসপত্র নিয়ে। তো সেখানে কি হয়েছে, সেখানে 5-6 জন লোক গিয়ে ট্রাক আটকে তার কাছ থেকে 70 টাকা টোল নিছে। কি বলে নিছে, যে এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টোল। কিন্তু এই যে আহ যিনি খবরটা লিখছে বা এখানে ডিটেলসে যে আরো অনেক কিছু বলা আছে, তার মধ্যে হচ্ছে যে আসলে তারা যে টাকাটা নিয়েছে আসলে এটা আহ সিটি কর্পোরেশনের টোল না, এটা হচ্ছে একটা চাঁদাবাজি। ঠিক আছে, এই চাঁদাবাজি হচ্ছে তারা 5-6 জন মিলে, এরকম আরো অনেক গ্রুপ আছে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, যেখানে বেশিরভাগ গাড়ি ঘোড়া বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে ঢাকার শহরে ঢোকে, আহ বিশেষ করে ট্রাক। সেখানে তারা হচ্ছে এরকম গিয়ে তারা হচ্ছে চাঁদা চায়, যেটা বলে যে এটা হচ্ছে টোল। তাদের একটা স্লিপও দেয়, যে এখানে একটা স্লিপও দিয়ে দিছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আসলে আহ যে এখন সিটি কর্পোরেশন যদি কাউকে দায়িত্ব দেয়, অবশ্যই সেটা একটা প্রতিষ্ঠানকে দায়িত্ব দিছে, যে তোমরা হচ্ছে এই টোল গুলো কালেক্ট করবা এবং কোথায় কোথায় কালেক্ট করবা, কিভাবে কালেক্ট করবা। তার একটা ম্যানুয়ালও দিয়ে দিছে তাদের সাথে, যে তোমরা এইভাবে এইভাবে টোল গুলো কালেক্ট করবা। কিন্তু সিটি কর্পোরেশনের যারা আছে তাদের সাথে কথা বলে সাংবাদিক দেখেছেন যে আসলে আহ এই যে টোল গুলো নেওয়া হচ্ছে, এগুলো কিভাবে বা কারা নিচ্ছে এই সম্পর্কে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কিছুই জানে না। তার মানে এটা হচ্ছে একটা চাঁদাবাজির একটা অংশ, যেটাকে সিটি টোল বইলা চালানো হচ্ছে। এখন এইখানে দেখা গেছে যে তোমার আহ যে ট্রাক শ্রমিক যে কাশেম মিয়া, তার স্টেটমেন্ট আছে, তার কাছ থেকে কত টাকা নিছে, কিভাবে নিছে, কারা নিছে, এবং কোথায় নিছে, এই ডিটেলসে কিন্তু এই খবরটার মধ্যে দেয়া আছে। এরপরে দেখো এখানে আহ কোথা থেকে নেয়, এই যে গুলিস্তান, টিকাটুলি, ডেমরা স্টাফ কোয়ার্টার, কাপ্তান বাজার, ধোলাইপাড়, এসব জায়গা থেকে এই যে টোল গুলো এরা কালেক্ট করে, এরকম ডিটেইলসে তারা এই খবরটা প্রকাশ করছে। তাছাড়াও তারা হচ্ছে ধরো মেয়রের স্টেটমেন্ট নিছে, যে এই যে তারা যে চাঁদাবাজি করতেছে এটা তারা জানে কিনা, বা তারা এটা পারমিশন দিছে কিনা, বা কাদেরকে দিছে, এবং কারা কারা এর সাথে জড়িত, এই সব সম্পর্কে যে তাদের মতামত কি, এটা হচ্ছে এখানে উল্লেখ করছে। তারপরে হচ্ছে ধরো যে ওই যে এলাকায় এই চাঁদাবাজি গুলো হচ্ছে, সেই এলাকার যারা আইন শৃঙ্খলা বাহিনী, তারা সেই ব্যাপারটা সম্পর্কে অবগত কিনা, তারা সেটা সম্পর্কে জানে কিনা, এটাও এখানে উল্লেখ করা আছে। এই যে মোহাম্মদ ইকবাল হোসেন, দ্য ডেপুটি কমিশনার অফ ওয়ারি ডিভিশন পুলিশ, অর্থাৎ
সে তাকে জিজ্ঞেস করছে যে আপনারা এটা জানেন কিনা বা এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিছেন কিনা। এবং যে ডিসি, যে ডেপুটি কমিশনার, সে বলছে যে না, হ্যাঁ আমরা জানি, আমাদের এরকম 60-70টা আমরা হচ্ছে কেস করা হয়েছে এদের বিরুদ্ধে। আমরা 10-12 জনকে আটক করেছি এবং আর যারা বাকি যারা আছে তাদেরকে আটক করার জন্য কাজ করতেছি, এরকম আরো যা যা বলা দরকার সেগুলো তারা বলছে। এখন এখানে দেখো, এই খবরটার মধ্যে মোটামুটি আমরা আগে যেগুলো পড়লাম, যে বৈশিষ্ট্যগুলা এবং যে সংবাদের যে কাঠামো থাকা উচিত, তার সবকিছুই এর মধ্যে আছে। কিন্তু আমার কাছে একটা জিনিস মনে হয়েছে, যেটা সেটা হচ্ছে, যেটা খবরটার মধ্যে ভারসাম্যটা ঠিক নাই। যেমন এখানে যাদের কথা বলা হয়েছে, যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আনা হয়েছে, যে যারা এই টোল কালেক্ট করতেছে, তাদের কিন্তু কোনো স্টেটমেন্ট এই খবরটার মধ্যে নাই। যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা, এই খবরটার মধ্যে একটু ভারসাম্যর অভাব রয়েছে। এবং আর যেগুলো আছে সময় উপযোগিতা, যে এগুলো তো নিত্য নৈমিত্তিক, সবসময় ঘটে, নৈকট্য। এখন যেহেতু আমি ঢাকায় থাকি, আমার আশেপাশে এগুলো ঘটতেছে, সেজন্য আমার কাছে এটা, আমার নৈকট্য যে বৈশিষ্ট্যটা, সেটার মধ্যেই আমার কাছে মনে হয়েছে পড়ে। তারপরে হচ্ছে প্রভাব। এখন প্রভাব কিভাবে আমার উপর পড়ে, এটা হচ্ছে, প্রভাবটা এই কারণে পড়ে যে যখনই এই টোলটা নেওয়া হচ্ছে আহ কোনো কি বলে, এটা ইল্লিগাল ভাবে, তখন এই ধরো এই ট্রাক গুলোতে করে কি কি হয়, ঢাকার বাইরে থেকে বিভিন্ন ধরনের মালামাল ঢাকার মধ্যে আসে। সেটা সবজি, খাবার দাবার, তরকারি, বিভিন্ন ধরনের সবকিছু ঢাকার বাইরে, যেহেতু ঢাকায় তো এগুলো কিছু উৎপাদন হয় না, ঢাকার বাইরে থেকেই আসে। এখন যখনই এই টোলটা এর সাথে অ্যাড হইতেছে, তখন কিন্তু এই টাকাটা আমাদের কি পে করতেছে, কিভাবে পে করতেছে, তখন আমরা হচ্ছে আমাদের এই যে খাবার দাবার, সবজি বা যে কোনো জিনিসপত্র আমাদের কিন্তু উচ্চ মূল্যে ক্রয় করতে হইতেছে, অর্থাৎ এই টাকাটা কিন্তু আমাদেরকে দিতে হচ্ছে। যার কারণে এটা আমাদের উপর প্রভাব ফেলতেছে। যার কা- আহ, এটা হচ্ছে গেল হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। আর হচ্ছে আমাদের কাঠামোর মধ্যে, ধরো এখানে কি বলে, শিরোনাম আছে 6-ক কি, সেটা হচ্ছে চাঁদাবাজি, কে কারা করতেছে, 5-6 জন আনআইডেন্টিফাইড লোক। কোথায় করতেছে, শমীবাগ, তারপর আমরা স্টাফ কোয়ার্টার, কাপ্তান বাজার, গুলিস্তান, এসব জায়গায়। কিভাবে করতেছে, তারা হচ্ছে 5-6 জন যখন দেখে যে ট্রাক যায় রাস্তার মধ্যে থেকে, তখন যে ট্রাক আটকায় আটকায়, তখন তারা চাঁদা দাবি করে। যদি চাঁদা না দেয়, তখন মারধরও করে অনেক সময়। অনেক সময় কি বলে, গাড়ি ভাঙচুরও করে। তারপর হচ্ছে কোথায়, কিভাবে, কেন কেন করে, এখন তারা অবশ্যই চাঁদাবাজির উদ্দেশ্যেই করে। এই হলো, আমরা বুঝতে পারলাম মোটামুটি একটা খবর দিয়ে যে আমাদের সংবাদের বৈশিষ্ট্য এবং সংবাদের কাঠামোটা কেমন হইতে পারে। আর একটা খবর আহ হচ্ছে, এই যে এনএসআই রিক্রুটমেন্ট, ঢাকা কোর্ট স্টাফার অ্যাকিউজড অফ স্ক্যাম। আচ্ছা, এক্সাম কিভাবে, আমি একটু কমেন্ট গুলো একটু দেখতেছি। এক্সাম কিভাবে দিব, তারপরে হচ্ছে লেকচার শিট এবং এক্সাম কোথায় গেলে পাবো।
আচ্ছা, আমি দেখি একটু শেষ করে আমি হচ্ছে দেখাইতে পারতেছি কিনা, দেখাই দেওয়ার চেষ্টা করবো যে কোথায় থেকে এক্সাম দিবা আর কোথায় হচ্ছে লেকচার শিট গুলো পাওয়া। আচ্ছা, অ্যাকিউজ এর মিনিং কি? অ্যাকিউজ মানে হচ্ছে অভিযুক্ত বা অভিযোগ করা, অ্যাকিউজ। আর অ্যাকিউজড হচ্ছে অভিযুক্ত, আর অ্যাকিউজ হচ্ছে অভিযোগ করা। এটা ঢাকা কোর্ট স্টাফার অ্যাকিউজড অফ এক্সাম, অর্থাৎ একজন ঢাকা কোর্টের একজন কর্মচারীর বিরুদ্ধে কেলেঙ্কারির একটা অভিযোগ আনা হয়েছে। ধরো এখানে তোমার হচ্ছে আহ একজনকে হচ্ছে এনএসআই তে জব পাইয়ে দেওয়ার জন্য একজন ঢাকা কোর্টের একজন দোকানদার, মনে হয় স্টোর কিপার, তিনি হচ্ছে আহ তার কাছ থেকে 10 লাখ টাকা নেয়। 10 লাখ টাকা নিয়ে সে হচ্ছে ভুয়া ডকুমেন্টস তৈরি করে তাকে হচ্ছে দেয়। এবং পরবর্তীতে সে দেখে যখন চাকরি আসলে এগুলো মিথ্যা বা ভুয়া, সে চাকরিটা না পায়, তখন সে হচ্ছে আহ কি বলে এটা হচ্ছে মামলা করে। না, সরি, উনি মামলা করে না, এটা হচ্ছে জানায়, উনি হচ্ছে জানায় হচ্ছে অ্যান্টি করাপশন কমিশনকে। তারপরে তারা হচ্ছে ব্যবস্থা নেয়। এছাড়া হচ্ছে ওই কোর্টের, ওটা হচ্ছে অ্যাডিশনাল মানি লোন কোর্ট, ওই কোর্টের হচ্ছে যে জাজ, উনি হচ্ছে আহ, একটা ওইখানকার যেই ওইটা যেই পুলিশের আন্ডারে, সে তাকে হচ্ছে নির্দেশ দেয় এটা হচ্ছে তদন্ত করার জন্য। এবং সেই পুলিশ হচ্ছে তদন্ত করে। এখনো জানায় না যে কি হবে না হবে, তবে যতটুকু তদন্ত করা হয়েছে ততটুকুর মধ্যে দেখা গেছে যে ওই স্টাফ হচ্ছে আহ দোষী আর কি। এখনো শিওর না। এখন এই খবরটা এইখানে এই খবরটা নিয়ে আসার একটা কারণ হচ্ছে, ধরো এখে যে ওইখানে যে অ্যাকিউজ তার নাম হচ্ছে আতাউর। যে হচ্ছে এই স্টোর কিপার, তার নাম হচ্ছে আতাউর। দেখো এখানে খবর মোটামুটি অল্পর মধ্যে ডিটেইলসে মোটামুটি সবকিছুই দিয়ে দিছে যে কত তারিখে টাকা নিছে, কোথায় নিছে, কিভাবে নিছে, কয়টা ইনস্টলমেন্টে নিছে, এগুলো ডিটেইলসে আছে। আর একটা হচ্ছে আহ, যা যে অভিযোগকারী, যে অর্থাৎ আহ, আহ, যাকে জব পাইয়ে দেওয়ার কথা বলা হয়েছে, মোহাম্মদ রায়হান, সে হচ্ছে তার তার কি বক্তব্য সেটা নেওয়া হয়েছে। কিন্তু এই যে আতাউর, তার বক্তব্যটা দেওয়া হয় না। এখানে শুধু বলা হয়েছে আতাউর কুড নট বি কন্ট্যাক্টেড ডিসপাইট রিপিটেড অ্যাটেম্পটস, অর্থাৎ বারবার তার সাথে যোগাযোগ করা সত্ত্বেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। যদি সম্ভব হইতো তাহলে হয়তো তার যে স্টেটমেন্ট গুলা সেটা এখানে থাকতো, যে না এগুলো বানোয়াট। সে হয়তো বলতো যে এগুলো বানোয়াট, এগুলো সম্পর্কে আমি কিছু জানি না, এগুলো আমাকে ফাঁসানোর জন্য, এরকম ইত্যাদি ইত্যাদি হয়তো সে বলতে পারতো। এটা হচ্ছে এখানে থাকতে পারতো। তো আপাতত আজকের মতো এখানেই শেষ করবো। তো তোমাদের একটা তোমাদের বলছিলাম যে কি কি কারণে একটা সংবাদ বিকৃত হইতে পারে বা কি হইতে পারে, প্রভাবিত হইতে পারে। তোমরা কেউ মনে হয় অ্যান্সার দাও নাই। তো উম, তো এখানে কি, একটা হচ্ছে বইতে আছে পক্ষপাতিত্ব, পূর্ব অভিজ্ঞতা, আর একটা হচ্ছে আবেগ। এছাড়া আমার মনে হয় যেটা, সেটা হচ্ছে একটা হচ্ছে স্বজন প্রীতি যদি থাকে তাহলে একটা আহ সংবাদ বিকৃত হইতে পারে বা প্রভাবিত হইতে পারে। তারপরে হচ্ছে ক্ষমতার অপব্যবহার বা ক্ষমতাসীনদের দাপটের কারণে একটা সংবাদ বিকৃত হইতে পারে বা একটা সংবাদ প্রভাবিত হইতে পারে। আরো অনেক কারণে হইতে পারে, যেমন একটা, যদি কোনো সাংবাদিক ঘুষ নেয়, যে কোনো একটা ঘটনা ঘটছে, তুমি যে যে ঘটাইছে সে গিয়ে সাংবাদিকরে টাকা দিল যে আপনি আমার পক্ষে লিখবেন না, এটা ঘুরে পেঁচাই অন্যভাবে লিখবেন। তো সেক্ষেত্রে যদি তার সে যদি এরকম নৈতিক সাংবাদিক না হয় বা সে যদি পড়াশোনা করে সাংবাদিক না হয়, তাহলে হয়তো সে টাকা নিয়ে সে উল্টাপাল্টা তার পক্ষে লিখে দিল যে না এরকম কিছু নাই সে, যেমন যেটা চিনি কল মালিকের ক্ষেত্রে বলা হয়েছে, ওরকম কিছু হইতে পারে। তো আজকে পড়া এই পর্যন্তই। আমি হচ্ছে একটু তোমাদেরকে দেখাই দেবো যে কিভাবে এক্সামটা তোমরা দিতে পারবা। আচ্ছা, তোমরা হচ্ছে একটু থাকো, আমি চেষ্টা করি তোমাদেরকে দেখাই দেওয়ার জন্য।
তা সবাই আমার কথা মনে হয় শুনতে পাচ্ছ? তোমরা একটু তোমাদের স্ক্রিনে খেয়াল রাখো। আচ্ছা, এই হচ্ছে, আচ্ছা আমরা ওয়েবসাইটটা কি দেখা যাচ্ছে? একটু আমাকে একটু জানাও তো। আমি হচ্ছে এখন ওয়েবসাইটে, তোমরা স্ক্রিনের পরিবর্তে ওয়েবসাইটে দেখা যাচ্ছে কিনা তোমাদের? তোমরা লাইভ থেকে দেখলে লাইভে দেখা যাচ্ছে কিনা, জুম থেকে দেখলে জুমে দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, তো এখানে দেখো হচ্ছে, আমি একটু, এই যে তোমাদের মোবাইলে হচ্ছে, তোমাদের মোবাইলে হচ্ছে এরকম দেখা যাবে। এই যে আমি এখন স্ক্রিনে যেভাবে আছে এইভাবে। তো তোমরা হচ্ছে যদি কোর্স যারা পারচেস করছো, তারা হচ্ছে এই আইকনে ক্লিক করলে তোমরা হচ্ছে যদি লগ ইন করা না থাকো, তাহলে তোমাদের কিন্তু এইরকম অপশন আসবে না। তখন আসবে হচ্ছে, দেখাচ্ছে কিরকম আসবে। এই যে তোমাদের তখন ইউজার নেম অর ইমেইল অ্যাড্রেস আর হচ্ছে পাসওয়ার্ড দিতে বলবে। তো ইউজার নেম হচ্ছে, তোমরা অনেকেই তোমাদের নাম দিয়েছো বা মোবাইল নাম্বার দিয়েছো, সেটা যদি মনে থাকে সেই সেই একইভাবে দিতে হবে এখানে। ভুল হইলে কিন্তু সেটা নিবে না। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো তোমরা হচ্ছে সম্ভব হলে তোমরা হচ্ছে ইমেইল অ্যাড্রেসটা হচ্ছে তোমরা দিবা। তোমাদের ইমেইল অ্যাড্রেস আর যে পাসওয়ার্ড দিয়েছো সেই পাসওয়ার্ডটা এখানে দিবা, দিয়ে সাইন ইন অপশনে ক্লিক করবা। আচ্ছা, সাইন ইন অপশনে ক্লিক করলে তোমাদের দেখে এইরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে, যেখানে এখন তোমরা যেই কোর্সটা কিনছো, অর্থাৎ তোমরা যেহেতু নাইনের স্টুডেন্ট, তোমরা এই যে তোমাদের কোর্সে এটা আসবে। এখানে গেলে তোমরা হচ্ছে এই যে তোমাদের একদম মোবাইলে হুবহু এরকম আসবে। এই যে দেখো, এরকম আসবে। এখন তোমরা হচ্ছে যেই সাবজেক্টের লেকচার শিট পাও নাই, এখন তোমরা হচ্ছে লেকচার শিটটা পাওয়া হচ্ছে ক্লাস অনুসারে। অর্থাৎ তোমাদের যদি আজকে 2 নাম্বার ক্লাস শেষ হয়ে যায়, তাহলে হচ্ছে তোমরা 2 নাম্বার ক্লাসের ডিজিটাল টেকনোলজির 2 নাম্বার ক্লাসের লেকচার শিটটা আগামীকালকে পাবে, আজকে পাবে না। এখন এই দেখো, আমি হচ্ছে ডিজিটাল প্রযুক্তি, যেহেতু 1 নাম্বার ক্লাস হয়ে গেছে, দেখো এই যে 1 নাম্বার ক্লাসে আমি যদি যাই, যে 1 নাম্বার ক্লাসে আমি ক্লিক করলাম, 1 নাম্বার ক্লাসে ক্লিক করলে দেখা হচ্ছে এখানে এই যে এক্সারসাইজ ফাইল নামে একটা অপশন আছে। এই এক্সারসাইজ ফাইল অপশনে ক্লিক করলে এই যে দেখো, ডিজিটাল টেকনোলজি লেকচার নোট 1 পিডিএফ। এখান থেকে তোমরা হচ্ছে এই যে এই সিম্বলে ক্লিক করলে তোমরা হচ্ছে এই লেকচার শিটটা ডাউনলোড করে নিতে পারবা। ডাউনলোড করলে এটা হচ্ছে পিডিএফ ফরম্যাটে আছে। তোমরা হচ্ছে অ্যাডোবি অ্যাক্রোবেট রিডার এই সফটওয়্যারটা একটু ডাউনলোড করে নিবা, তাহলে তোমাদের পিডিএফটা পড়তে সুবিধা হবে। এরকম প্রত্যেকটা সাবজেক্টেরই তোমাদের হচ্ছে লেকচার শিট দেয়া আছে। সেটা হচ্ছে ক্লাস অনুসারে। অর্থাৎ ধরো তোমার যদি ইংলিশের ক্লাসটা হয়ে যায়, ইংলিশের দেখি 1 নাম্বার ক্লাস তোমাদের তো মনে হয় হয়ে গেছে। এটার যে এই যে এক্সারসাইজ ফাইল, এই এক্সারসাইজ ফাইলটা এখানে দেয়া আছে। তোমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবে, এবং প্রত্যেকটা ক্লাসেরই এরকম এক্সারসাইজ ফাইলটা তোমরা হচ্ছে 1 নাম্বার ক্লাসেরটা 1 নাম্বার ক্লাসে, 2 নাম্বার ক্লাসেরটা 2 নাম্বার ক্লাসে পাবা। আর এক্সাম দেওয়ার ক্ষেত্রে তোমরা হচ্ছে এই যে থ্রি ডট যে অপশনটা এখানে দেখো, এখানে এই অপশনটাতে ক্লিক করলে, আমি আবার দেখাই, এই যে আহ মানুষের মতো যে সিম্বলটা, যে আইকনটা, এটার পাশে যে এই যে হ্যামবার্গার মেনু, এটাতে ক্লিক ক্লিক করলে যে কোর্স এক্সাম নামে একটা অপশন আসে দেখো। এই কোর্স এক্সামে ক্লিক করলে এক্সামস ক্লাস 9, দেখো এখানে একটা অ্যারো চিহ্ন আছে, বা তুমি এটাতে ক্লিক করতেও পারো। এটাতে যদি তুমি ক্লিক করো, তখন তুমি এই যে সাবজেক্ট, যে কোন সাবজেক্টের এক্সাম তুমি দিতে চাও, সেখানে তুমি চলে যাবো। তো এখানে যাওয়ার পরে তুমি যদি ধরো ডিজিটাল প্রযুক্তির যদি এক্সামটা দিতে চাও, এখানে ক্লিক করবে। এখন যেহেতু 1 নাম্বার ক্লাস শেষ হয়ে গিয়েছে, 1 নাম্বার ক্লাস শেষ হয়ে গেলে শুধু ওইটারই এক্সামটা এখানে দেওয়া আছে। আর যেহেতু 2 নাম্বার ক্লাসটা মাত্র আজকে হইলো, অতএব এটার এক্সামটা আজকে দিতে পারবে না, এটা সম্ভবত কালকে দিতে পারো তোমরা। তো আমি যদি 1 নাম্বার ক্লাস এক্সামটাতে ক্লিক করি, এখন এখানে তোমার হচ্ছে স্টুডেন্ট লগ ইন অ্যাডমিনিস্ট্রেশন ডিজিটাল প্রযুক্তি এল অন, তোমার ইমেল আইডি লেখো। এখানে হচ্ছে তুমি তোমার ইমেল আইডিটা লিখবে, এখানে আমারটা লিখি আমি। এটা ক্লিক করে যখন আমি স্টার্টে ক্লিক
সরি, এটা ভুল হয়েছে। দেখো আমি ভুল করছি, এই জন্য দেখাচ্ছে যে ইজ নট অ্যান অ্যাকসেপ্টেবল ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এই ইমেল অ্যাড্রেসটা আমি ভুল দিচ্ছি, এটা হবে না। এখন এখানে আমাদের সেট আপ @gmail.com। এখন যখন আমি সঠিকটা দিব তখন হচ্ছে, এখন দেখো, এখন দেখাচ্ছে যে চেক ইউর ইমেল, উই সেন্ড ইউ এ লিংক টু অ্যাক্সেস দ্য টেস্ট। এখন আমার হচ্ছে লিংকে যাইতে হবে, এখন আমার হচ্ছে মেইলে যাইতে হবে। ইমেইলে আমার কাছে একটা টেক্সট আসছে যেখান থেকে আমি এক্সামটা দিতে পারবো। আচ্ছা, আমি একটু মেইলে গিয়ে চেক করি। এই যে আমি জিমেইলে গেলাম। আচ্ছা, এই দেখো একটা নো রিপ্লাই এরকম একটা আহ আহ ইস্যু থেকে আমার হচ্ছে ওই লিঙ্কটা আসছে, এক্সাম দেওয়ার লিঙ্কটা আসছে। এই যে দেখো, ক্লিক দ্য ফলোয়িং ইউআরএল টু স্টার্ট দ্য টেস্ট। এখন আমি যখনই এই লিঙ্কে ক্লিক করব তখন আমাকে বলবে যে ক্লিক হেয়ার টু স্টার্ট। এখন যখনই আমি এখানে ক্লিক করব তারপর হচ্ছে এই যে আমি এক্সামটা দিতে পারবো। এখন এটা করা হয়েছে কারণ হচ্ছে এখানে তো তোমরা হচ্ছে যারা কোর্সটা কিনছো সে তারাই যেন শুধু এক্সামটা দিতে পারো, সেই জন্য হচ্ছে এই ইমেল দিয়ে একটু ভেরিফিকেশন করা আর কি, আর কিছু না। খুব কঠিন কিছু না, দুই একবার তোমরা প্র্যাকটিস করলে মনে হয় পারবা। আর যারা ক্লাস করে না তারা তো মনে হয় এগুলা সম্পর্কে জানতেও পারতেছো না আর বুঝতেও পারতেছো না। এখন আমি হচ্ছে আজকের মতো এখন শেষ করে দিব। আজকে অনেকক্ষণ মানে ক্লাস নিলাম, বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমি আরেকটু চেক করি। তা আদিয়াত যে আহাদ স্যার, কোনো কিছু সংবাদের জন্য কি সব বৈশিষ্ট্য কি সবসময় অ্যাপ্লাই করবে? না, সবগুলো বৈশিষ্ট্য সবসময় অ্যাপ্লাই করবে না। কারণ হচ্ছে একটা বিভিন্ন ধরনের সংবাদ কিন্তু একটা সংবাদপত্রের মধ্যে থাকে। যেমন ধরো জাতীয়, ইন্টারন্যাশনাল, তারপর হচ্ছে খেলাধুলা, তারপর হচ্ছে কালচারাল, সংস্কৃতি, এরকম অনেকগুলো একটা সংবাদপত্রের মধ্যে কিন্তু এরকম অনেকগুলো তোমার সেকশন থাকে। তো সবগুলোর মধ্যে কিন্তু তুমি এই বৈশিষ্ট্যগুলো পাবা না, কারণ হচ্ছে সবগুলোর মধ্যে এই বৈশিষ্ট্যগুলো রাখা সম্ভব না। যার কারণে আহ, উম, এই বৈশিষ্ট্যগুলো সবগুলো অ্যাপ্লাই করা তখনই সম্ভব হবে যখন সেটা তোমার হচ্ছে আহ, ওই ধরনের নিউজটার সাথে সেটা ম্যাচ করবে। তো তোমার এই জিনিসটা মাথায় রাখার দরকার নাই যে তুমি সবসময় সবগুলো বৈশিষ্ট্য মেনটেন করার ট্রাই করবে একটা সংবাদের মধ্যে। তোমার এটা মাথায় রাখার দরকার নাই, তুমি কাঠামোটা বিশেষ করে কাঠামোটা তোমার মাথায় রাখতে হবে যে আমি এই কাঠামো অনুযায়ী একটা সংবাদ উপস্থাপন করবো। স্যার নোটসটা নোটসটা একটু দিচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, আজকে ক্লাসের লেকচার নোটটা দেওয়া হয় নাই। আর মুনিফ লেকচার গাইড কোথায় পাবো? আচ্ছা, দেখাই দিলাম, দেখছো কিনা আমি জানি না। যেভাবে দেখাই দিছি মোবাইলে ঠিক ওইভাবেই তোমরা হচ্ছে লেকচার নোট গুলা পাবা, ডাউনলোড করে নিতে হবে একটু কষ্ট করে। উম, আচ্ছা, তাহলে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।